আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অবশ্যই অনেক অনেক ভালো আছেন। আমার গতকালের ভিডিওটা আপনারা দেখেছেন। আমার মনে হয় আপনাদের ভিতরে অত ফ্রাস্ট্রেশন থাকার কিন্তু কথা না। কারণ আপনি যদি প্রশ্নের সোর্সটা বুঝেন এবং আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটাও কিন্তু আপনি জানেন, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এমসিকিউ জিকে অংশটা, এই বিষয়টা আমি একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি। দেখেন, এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব, আসলে কোত্থেকে কিভাবে আসে। প্রথমে আপনারা খেয়াল করেন যে দেখেন এইখানে ঘ ইউনিটে আপনাদের মানবিক শাখার স্টুডেন্টস পরীক্ষা দিতেছে, যেখানে সিট আছে মাত্র 53টা। বাণিজ্য শাখার স্টুডেন্টস পরীক্ষা দিতেছে, যেখানে সিট আছে 430টার মতো। আর বিজ্ঞান শাখার স্টুডেন্টস আপনারা যারা পরীক্ষা দিতেছেন, আপনাদের সিট আছে প্রায় 1100। আচ্ছা, এখন আপনারা লক্ষ্য করেন যে আপনারা মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি এই সম্পর্কে সম্যক জ্ঞান আছে, গভীরে থেকে অনেকটাই জ্ঞান আছে। এবং আপনারা বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিতেছেন তাদের কিন্তু ওইরকম জ্ঞান থাকার কথা না। আপনারা হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, উৎপাদন এই সাবজেক্টগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা কি স্বাভাবিক নয়? প্লাস আপনারা যারা বিজ্ঞান শাখার স্টুডেন্টস তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এইগুলোর উপরে আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন। বেসিক্যালি আপনারা কিন্তু ভূগোল, ইতিহাস, পৌরনীতি এই সম্পর্কে অতটা জানার কথা না। জানেন জানেন যে না তা না, এই 1.5 বছর 2 বছর ধরে চেষ্টা করতেছেন, অনেকটা আগায় গেছেন আমি বিশ্বাস করি। তো আপনি দেখেন, তাহলে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিজ্ঞান শাখাকে আসন সংখ্যার দিক থেকে, তারপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বাণিজ্য শাখাকে, তারপরে নিতান্তই কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে মানবিক শাখাকে। কারণ মানবিক শাখা ওনাদের ব্যক্তিগত ইউনিটে 378টা সিট আছে, বি ইউনিটে বা খ ইউনিটে। যে কারণে দেখেন আপনার যে জিকে অংশটা প্রশ্নটা হবে, এটা আসলে কোন ধরনের প্রশ্ন হবে আমি একটু বিশ্লেষণ করতেছি, খেয়াল করেন কি ধরনের প্রশ্ন হয়। ওই ধরনের কোশ্চেন যদি আপনি নিজে অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে আপনার কাছে। দেখেন, প্রথমে আমি বলবো ইতিহাস। আচ্ছা, এরপরের স্টেপটা আমরা একটু নাইমে আসি, সেটা হলো মধ্যম প্রতি। আচ্ছা, এটা আবার কি? আচ্ছা, আরেকটা স্টেপ নিয়ে নাইমে আসি, সম্প্রতি। আচ্ছা, এই সম্প্রতি এখান থেকে সাধারণত 90% কোশ্চেন করে থাকে। এখান থেকে 5%, এখান থেকে 5%। হ্যাঁ, এই পার্সেন্টেজে কম বেশি হতেই পারে, তবে এখানে 90%-এর জায়গায় 50%-এ নামবে না কিন্তু। 90%-এর জায়গায় 80% বা 70% হতে পারে। আর মধ্যম প্রতীকী ইতিহাস কি, আমি একটু একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এমসিকিউ জিকে হাইলাইটস থেকে কি ধরনের, জিকে অংশ থেকে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখেন, ওনার ইতিহাসটা আমি একদম গোড়ার থেকে একটু টান দিতেছি। আপনি লক্ষ্য করেন যে আমাদের এই বাংলাদেশ শুরুর প্রাকাল থেকে আমরা যদি বলি, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আচ্ছা, 1947 সালে ভারত পাকিস্তান আপনার আলাদা হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। 1948 সালে গণপরিষদে ভাষা নিয়ে কথা হয়েছিল, যেখানে মোহাম্মদ আলী জিন্না বলেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। এই ক্ষেত্রে কুমিল্লার ধীরেন্দ্র বাবু বলেছিল যে না, এখানে বাংলাটাকেও অ্যাড করে দেওয়া হোক, যাতে কারোর মধ্যে কোনো প্রবলেম না থাকে। আচ্ছা দেখেন, 1949 সালে দেখেন সেইখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দী এদের সাথে যুক্ত হয়ে আওয়ামী মুসলিম লীগ এটার সাথে সম্পৃক্ত হয়। আপনারা লক্ষ্য করতেছেন 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল, ঠিক আছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লক্ষ্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ থেকে ওই আসন থেকে কি করেছিল, নির্বাচনে জয়লাভ করেছিল। আচ্ছা, এরপরে আসেন 1958 সালে সামরিক শাসন জারি করা হয়েছিল। 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল, মাঝখানে 1952 সাল বাদ পড়ে গেছে, ভাষা আন্দোলন হয়েছিল। আচ্ছা, 1968 সালে
আগরতলা কনস্পিরেসি কেস মানে আগরতলা ষড়যন্ত্র মামলা। আচ্ছা, 1969 সালে গণ অভ্যুত্থান, যেখানে 11 দফা ছিল। আচ্ছা, 1970 সালে নির্বাচন, 1971 সালে কি মুক্তিযুদ্ধ, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, 1973 সালে জাতীয় সংসদ নির্বাচন। এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এখন আপনি লক্ষ্য করেন, আমি যা আলোচনা করেছি গোড়ার থেকে 1971 সাল পর্যন্ত, আপনি বলতে পারেন এগুলো কিন্তু সবই ইতিহাস। এগুলো কিন্তু এখন ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে। আপনি খেয়াল করতেছেন সেই ইতিহাস অংশ থেকে কতটা আসে? 5%, খুব বেশি হলে 5%। কিন্তু এই ইতিহাস অংশ থেকে 85 থেকে 90% অংশ আসে কাদের? বি ইউনিটে। আপনাকে বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, আর মধ্যম প্রতি যে জিনিসটা বোঝাইতেছে একদম কাছাকাছি, অর্থাৎ 15, 16, 17, 18, 15, 16, 17, 18, অর্থাৎ আগের 3 বছর 3 বছর করে ভাগ করেন। 15, 16, 17, 18। 15 সালে কি ঘটেছিল, 16 সালে কি ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, 16 সালে কি ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এইখান থেকে আপনার 5% আসতে পারে। আর সম্প্রতি বলেন, দেখেন লাস্টের 3 বছর 18, 19 বা 19, 20, 21, 19, 20, 21, আপনি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য ইউনেস্কো তাদের সাধারণ সভায় সম্মতি ঘোষণাপত্র ঘোষণা করে। সেটা হলো 40তম অধিবেশনে। আপনারা জানেন কিন্তু এটা কি? এটাই কিন্তু সম্প্রতি। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দেখেন বহুত আলোচনা আছে, কিন্তু আপনার প্রশ্ন কমন কোনটা? এইটা যে আপনারা দেখেন বঙ্গবন্ধু স্ট্রিট নামে একটা রাস্তা তৈরি করা হয়েছে মরিশাসে, পোর্ট লুইসে, মরিশাসে। এখন দেখেন এটা কিন্তু সম্প্রতি কিসের মধ্যে পড়তেছে? এইটার মধ্যে। আচ্ছা, মধ্যবর্তী তার একটু আগে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কতগুলা গ্রন্থ আছে, এই গ্রন্থগুলা ইদানিং 15, 16, 17 এই সময়ের মধ্যে দেখা যেতেছে বিভিন্ন ভাষায় অনুদ্ধৃত হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু মধ্যবর্তী, আমি যেটা বলতেছি। তো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা করলাম যে আপনাদের প্রশ্ন কমন কোনগুলো। আমার বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? আসলে কিন্তু দেখেন, এখানে যদি আমরা এইখানে সংবিধান সংক্রান্ত আলোচনা করি, দেখেন বাংলাদেশের সংবিধান এটা কতজন সদস্য ছিল, কয়জন মহিলা সদস্য ছিল, সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে, সংবিধানের কয়টা ধারা আছে, আচ্ছা সংবিধানে কয়টা চ্যাপ্টার আছে, সংবিধানের কয়টা তফসিল আছে, সংবিধানের প্রণয়নকারের মধ্যে এখানে সভাপতি কে ছিলেন, প্রথম সংবিধান কোথায় পেশ করা হয়, কততম গণপরিষদে, কত সালে, ঠিক আছে, এখানে মুজিবনগর সরকারের ভূমিকা কি, বা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ব্রাদার আপুরা ইতিহাস। কথাটা বুঝতেছেন? মধ্যমপ্রতি এটা হলো সংবিধান সম্পর্কিত কোনো ঘটনা যদি 16, 17, 18 এই সময়ের মধ্যে ঘটে, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আসতে পারে। কিন্তু 19, 20, 21 এর মধ্যে যদি, যেমন আপনি লক্ষ্য করেন আপনার ধর্ষণের সাজা, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এটা ধারার কত নং অনুচ্ছেদকে প্রতিস্থাপন করা হয়েছে, ঠিক আছে। এই যে আপনার সংবিধান সংক্রান্ত যে কোশ্চেনটা, অর্থাৎ এটা কত নং ধারাকে সংশোধন করা হয়েছে, কততম ধারাকে সংশোধন করা হয়েছে, এই ধারা কোন অনুচ্ছেদে আছে, ঠিক আছে, এইটা কিন্তু আপনার কি সম্প্রতি। আমার হয় আমি বোঝাইতে পারতেছি। এখন আসেন করোনা ভাইরাস। দেখেন এই করোনা ভাইরাস সংক্রান্ত, করোনা ভাইরাস প্রথম কবে সৃষ্টি হয়েছে? 1360, অনেক আগে কিন্তু 1960। আচ্ছা, এরপরে যদি আমরা বলি এই করোনা ভাইরাসের জাত কয়টি, করোনা ভাইরাস প্রথম কোথায় হলো, ধরা দেখাইলো কোন জায়গা, যে এখানে আমরা জানি যে 2019 সালের 31শে ডিসেম্বর আপনার চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম কিন্তু এটা শনাক্ত হয়। এগুলো কিন্তু অলরেডি কাছাকাছি ইতিহাস, এগুলো মধ্যম প্রতি আমরা বলতে পারি। কিন্তু সম্প্রতি কোনটা? সম্প্রতি আপনি খেয়াল করেন, সম্প্রতিটা হলো বর্তমানে করোনা ভাইরাস নিয়ে যেটা হচ্ছে সেটা হলো ভ্যাকসিন।
এই ভ্যাকসিন কোন ভ্যাকসিনটা আবিষ্কার করতেছে, কোন দেশ কোন ভ্যাকসিনটা আবিষ্কার করতেছে, বাংলাদেশ ভ্যাকসিন নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, এবং বাংলাদেশ, ঠিক আছে, এই করোনা ভাইরাস সম্পর্কে বাংলাদেশের যে সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো এইগুলা, এবং এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা যে ব্যবস্থাটা, এগুলো হলো সম্প্রতি। তা আমার মনে হয় আমি বোঝাইতে পারতেছি। পদ্মা সেতু দেখেন, পদ্মা সেতু শুরু হয়েছে কবে, প্ল্যান করলো কবে, কি করলো কবে, এই সমস্ত কিন্তু অনেকটাই কিন্তু আপনার মধ্যমপ্রতির মধ্যে পড়া যায়। শেষে যেটা সম্প্রতি যেটা ঘটছে পদ্মা সেতু সম্পর্কে একদম শেষে, সেটা কি হতে পারে যে 41তম পিলার কত কত তারিখে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। মানে এইখানে যে আপনার বিষয়টা যে আপনার পিলার আছে কয়টা বা স্প্যান আছে কয়টা, সর্বশেষ স্প্যান কত তারিখে স্থাপন করলো, এগুলা কিন্তু কয়টা আছে এটা কিন্তু মধ্যমপ্রতি আছে। আর যেটা হলো যে সাম্প্রতিক যে সময়ে এটা স্থাপন করা হয়েছে, এটা একটা বিষয়, একদম সাম্প্রতিক যে বিষয়গুলো। এখন আপনি আসেন মুজিব বর্ষ। এখন মুজিব বর্ষর যদি আমরা বলি মুজিব বর্ষর ক্ষণ গণনা শুরু হয়েছে কখন থেকে, আচ্ছা মুজিব বর্ষ কত কত থেকে কত তারিখ পর্যন্ত, ঠিক আছে। এখানে আপনার প্রশ্নটা এরকম হতে পারে একটু গভীরে থেকে, যে এই মুজিব বর্ষের জানের লোগোর যে ডিজাইনার, হ্যাঁ, সব্যসাচী হাজরা, যদি প্রশ্ন করে সব্যসাচী হাজরা পেশায় কি, একজন কি, উনি কি, উনি কিন্তু একজন প্রচ্ছদ শিল্পী। তো এই যে দেখেন আপনি প্রশ্নটা কিন্তু এরকম একটু গভীরে থেকে, আপনি এটা ভাববেন না যে ধরেন আপনার পদ্মা নদীতে একটা হাতি, বিরাট ধরনের একটা হাতি মইরা বাইসা যাইতেছে, ঠিক আছে। আচ্ছা এই হাতিটা কয় মন, এটা কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেন না, ঠিক আছে। ওই সাধারণ জ্ঞানের কোশ্চেনটা হলো ওই হাতিটার নাম কি, কথাটা বুঝছেন। অর্থাৎ এই সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়টাকে আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। তার মানে সম্প্রতি বলতে ইদানিং যা ঘটতেছে এটার সাথে আপনি কিন্তু খেয়াল করবেন বর্তমানে যা ঘটছে, এই যে বর্তমানে যা ঘটছে আর হলো অতীত, এই যে ইতিহাস, এটার সাথে যখন একটা সম্পর্ক আছে তখন এই বর্তমানের হাইলাইট অতীত আছে, যেটার অতীত আছে, খেয়াল করছেন, তার যে বর্তমানটা এটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জিকে, এটাই কিন্তু 90% কে হাইলাইটস করে। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি বলেন তো? তাই দেখেন আপনি জিকে যদি 2 লাখও পড়েন কমন পড়ার সম্ভাবনা কম, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই যে আমি যে কথাগুলো বললাম এই টপিকস গুলোর উপরে আপনি অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিকস থেকে মাত্র 10টা করে এমসিকিউ আপনি বাছাই করতে পারেন, স্বাভাবিকভাবেই কিন্তু দেখবেন যে আপনার এখান থেকে কমন পড়ে গেছে। কথাটা বোঝাইতে পারতেছে আমি? উপজাতি সম্পর্কে আপনি দেখেন, উপজাতি সম্পর্কে সম্প্রতি আন্তর্জাতিক ভাষা 2021-এ একজন কিন্তু পুরস্কার পেয়েছে, নিগোষ্ঠী থেকে। উনি কে? একদম সম্প্রতি, কিন্তু আপনার হিমালয় জয় করছে কিছুদিন আগে, এই বিষয়গুলো যে আসবে সেটা কিন্তু বলা যাইতেছে না। সম্প্রতিটা বুঝতে হবে, সব সম্প্রতি কিন্তু না। অর্থাৎ যে সম্প্রতির আপনার প্রিভিয়াস নাই, যেমন আপনি মনে করেন যে আমার ক্লাস যদি আপনাদের বিরক্ত লাগে বললেন, হ্যাঁ, কমেন্টসে বলবেন যে না স্যার আপনার কথা ভালো লাগতেছে না, ঠিক আছে। যেমন আপনি খেয়াল করেন নোবেল প্রাইজ, অথবা খেয়াল করেন এই যে নোবেল প্রাইজ, এখান থেকে ঘ ইউনিটের প্রশ্নটা কি, নোবেল প্রাইজটা আপনি ভালো করে খেয়াল করেন, নোবেল প্রাইজটা কত সালে প্রবর্তিত হয়েছে, কার নামে প্রবর্তিত হয়েছে, এই টাকাগুলো কই থেকে আসতেছে, কোন জায়গায় এটা চলতেছে, ঠিক আছে। এগুলো কিন্তু ইতিহাস, ও বেচারা মরে গেছে, সব ইতিহাস হয়ে রয়েছে, ঠিক আছে। সম্প্রতি কি, এই বছরে সাহিত্যে নোবেল পাইছে কে? সম্প্রতি। যেহেতু মনে করেন 21 সালে কেউ এখনো পায় নাই, তাহলে 20 সালেরটা এই বছর হাইলাইট। কিন্তু আপনার সাহিত্যে নোবেল পাইছে কে, এইটা যে সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি একটু ক্যাটাগরি করে প্রশ্ন করে, সেটা হলো সাহিত্যে যে নোবেল পাইছে উনি কোন দেশের নাগরিক। আচ্ছা, তারপরে আপনার কি শান্তিতে যে নোবেল পাইছে উনি কোন দেশের নাগরিক। শান্তিতে যে নোবেল পাইছে কিসের জন্য, কিসের উপরে অবদানের জন্য উনি শান্তিতে নোবেল পাইছে। আবার ধরেন সাহিত্যে নোবেল পাইছে কোন গ্রন্থের জন্য বা কিসের জন্য, তার অবদানটা কিসের। দেখেন এই যে সাহিত্য, অর্থনীতি আর হলো শান্তি, এই তিনটার মধ্য থেকেই ঘুরে ফিরে কিন্তু আসে।
তার মানে এখানে আপনি সাইড কয়টা, তিনটা জিনিস পড়তে হবে। কি কি? সেটা হলো কে পেয়েছে, কোন দেশের নাগরিক কিসে অবদান রাখার জন্য, কে পেয়েছে, কোন দেশের নাগরিক কিসে অবদান রাখার জন্য। কিন্তু আপনার এখানে খ ইউনিটে কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে, হ্যাঁ, যেটা কত সাল থেকে প্রবর্তন হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পাইছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পেয়েছিল, ডক্টর অমর্ত্য সেন কত সালে পেয়েছে, ডক্টর ইউনূস কত সালে পেয়েছে। হ্যাঁ, এখানে আপনার অমর্ত্য সেনের গবেষণার বিষয় কি ছিল, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ইতিহাস, এগুলা কিন্তু খ ইউনিটের প্রশ্ন, অন্যান্য ইউনিটের প্রশ্ন। আপনার জন্য প্রশ্ন কি আপনি বুঝতে পেরেছেন? অনুরূপভাবে আমরা যদি বিশ্লেষণ করি বাজেট, দেখেন বাজেট কত সালে প্রবর্তিত হয়েছে, মুদ্রাস্ফীতি কি, কর কি, কিসের উপরে কর ধার্য করা হয়, সরকারের আয়টা কোন জায়গা থেকে, ঠিক আছে, রেমিটেন্সটা কোন দেশ থেকে বেশি আসে, রেমিটেন্সটা কোন দেশ থেকে আসেই না, সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করি কোন দেশ থেকে, রপ্তানি কি কারণে বাড়ে, আমদানি কি কারণে বাড়ে, এগুলার নাম কি জানেন? অর্থনীতি রিলেটেড কোশ্চেন। কিন্তু আপনার তো আসবে সম্প্রতি রিলেটেড কোশ্চেন, মানে কি, এই বছরের বাজেট কত, এই বছরের সর্বোচ্চ বাজেট কোন খাতে, এই বছরের সর্বনিম্ন বাজেট কোন খাতে, এই বছরের স্বাস্থ্য খাতে বাজেট কত, এই বছরের শিক্ষা খাতে বাজেট কত, করোনার প্রণোদনা প্যাকেজ কত ছিল। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য। কিন্তু আপনি যেমন সমস্ত নদীর উপনদী, শাখা নদী কোথায় মিলিত হইলো, কোন জায়গা থেকে সম্পৃক্ত হলো, সব আপনি মুখস্থ করতেছেন, মাথা কিন্তু আউলিয়ে যাইতেছে। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলক্ষে যে একটা নদীর নাম ঘোষণা করা হয়েছে, ওটা কোন নদী? ঠিক আছে, এই যে নদীটা, এখন দেখেন এই নদীটা কিন্তু আপনাদের কমন, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আর এগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনি জিকে নিজের মতো করে নিজে তৈরি করতে পারবেন। দেখেন, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম জিকে 1000 হাইলাইটস তৈরি করব, অলরেডি আমরা 1000 হাইলাইটস তৈরি করেছি। কিন্তু খ ইউনিটের প্রশ্নের উপরে আমরা নির্ভর করেছিলাম, খ ইউনিটের প্রশ্নটা দেখে আমরা পরবর্তী অংশ নির্বাচন করব। খ ইউনিটের জন্য আমরা নির্বাচন করেছিলাম, ঠিক আছে, সেখান থেকে আমাদের 1000 এমসিকিউ নির্বাচন করেছিলাম, বেশ কমন পড়েছে 19টি। কি ভালো না? আচ্ছা, কিন্তু আমি একদম শেষ সময়ে দিয়েছিলাম, মানে সময়টা ছিল না একদিন হাতে, কারণ আমার ওইরকম পরিকল্পনা ছিল না খ ইউনিট নিয়ে। যে হ্যাঁ, পরিকল্পনা ছিল, কিন্তু আগে আমার এখানে দেখার ইচ্ছা ছিল কি ধরনের কোশ্চেনটা হচ্ছে। আমি কিন্তু ঘ ইউনিট নিয়ে অনেক বেশি লড়তে চাই, কেন জানেন? কারণ আপনারা বেশিরভাগই সায়েন্সের স্টুডেন্ট, আপনারা পড়ুয়া, আপনারা কিন্তু অনেক পড়েন, ঠিক আছে, কিন্তু আপনারা কি পড়বেন এই তালটা পান না, এই তালটা খুঁজে দেওয়ার চেষ্টা করতেছি আমি। তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা প্রথমে 1000 হাইলাইটস এর কথা চিন্তা করেছিলাম, কিন্তু আমি চাচ্ছি আপনাদের যেন আসলে কমন পড়ে, ঠিক এরকম ভাবে যেন আমি তৈরি করতে পারি। এই 1000-এর মধ্যে থেকে 500 আমি অলরেডি গ্রিন 110-এ কিন্তু দিয়ে দিছি, গ্রিন 110। পরবর্তী যে আপনার 1500 আমরা অলরেডি তৈরি করে ফেলেছি 7 তারিখের মধ্যে ইনশাল্লাহ, 7 বা 8 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে আমি যে অ্যানালাইসিসটার কথা বললাম, ঠিক এইভাবে অ্যানালাইজ করে যদি দেই, আপনার কি মনে হয় কমন পড়বে না? আপনিই বলেন কমন পড়বে কিনা। দেখেন, আমার অ্যানালাইজটা আপনারা একটু যদি বিবেচনা করেন এবং প্রশ্ন ব্যাংক যদি খেয়াল করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন ঘটনাটা কি আসলে। গত বছরের কোশ্চেন দেখেন, তার আগের বছরের কোশ্চেন দেখেন এবং নিজেকে প্রশ্ন করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এভাবে আমি অ্যানালাইসিস করে যদি 2000টা আমি আপনাদেরকে দিতে পারি, আমার একটা বিশ্বাস অবশ্যই 20+ কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা আমার বিশ্বাস এবং সেটা প্রমাণিত হবে 23 যে তারিখটা, সেই তারিখে। তো যাই হোক, আমি এখন শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন, আমি অলরেডি আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সের নিচে আপনারা যে জায়গায় কমেন্টস করেন, ঠিক ওই জায়গায় আমি বিস্তারিত লিখে দিয়েছি যে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিভাবে এই সাজেশনগুলো পেতে পারেন, সম্পূর্ণভাবেই কিন্তু লেখা আছে। তো ওইখানে, অর্থাৎ এই যে কমেন্ট সেকশনের উপরের যে আপনার কমেন্ট সেকশনের ঠিক উপরের যে সবার উপরে যে কমেন্টটা, অর্থাৎ প্রথম কমেন্টটা আমিই করব,
সেই কমেন্টের ওইখানে পুরোপুরি বিস্তারিতভাবে লেখা থাকবে। এই যেমন আমরা বাংলায় 1000+ এমসিকিউ, ইংরেজিতে 1000+ এমসিকিউ, যেটা আমাদের অর্ধেক অর্ধেক চিন্তা ভাবনা ছিল। ম্যাথে 200+, আইসিটিতে 50+ বা 50টা, ঠিক আছে। এবং আমরা জিকে এখানে 2000+, আর এছাড়াও আমরা রিটেন পার্ট পূর্ণাঙ্গভাবে এইভাবে তৈরি করে আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে আছি। যদি আপনারা সাথে রাখেন তো অনেক সময় আমি কথা বলার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কখনো কখনো আপনারা যখন আমাকে ফোন দিয়ে পান না, কাইন্ডলি বিরক্ত হবেন না। কিসের জন্য? ভাই আমিও তো মানুষ, তাই না? সবটা সময় যে আমি ফোন ধরবো, সব সময় যে কথা বলবো, এটা কিন্তু হয়ে ওঠে না। কাজ করি, এটা করি, ওটা করি। তাই আপনি অধৈর্য হবেন না, আমি আপনার সাথে কথা বলবো, আপনি যদি আমার সাথে কথা বলেন, ঠিক আছে। অর্থাৎ যারা আপনারা এই মুহূর্তে খুবই উদ্গ্রীব, ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে চান্স পাইতে চাইতেছেন, আপনার স্বপ্ন পূরণ করতে চাইতেছেন, ভাই আমাকে পাশে রাখেন, আমাকে পাশে রাখেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।